স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরের বিস্তারিত। চট্টগ্রাম আদালতে সন্ত্রাসীদের হামলায় নিহত আইনজীবী সাইফুল ইসলামের প্রথম জানাজা চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মুজিবুল হক। মুজিব, গতকাল তো আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মৃত্যুর ঘটনার পর আজকে জানাজার কথা রয়েছে। আজ সবশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। শান্তা, আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই ঘটনায় এখন তার মরদেহ চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে আনা হয়েছে। এখানে সকাল 10:30 নাগাদ তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপরই সকাল 11টায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ ময়দানে দ্বিতীয় জানাজা এবং এরপরে নিউ মার্কেট চত্বরে আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। পরবর্তীতে তার গ্রামের বাড়ি লোহাগাড়ায় সেটি নিয়ে যাওয়া হবে। তো সব মিলিয়ে তার যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এই হামলা বা হত্যাকাণ্ডের নিন্দা জানানো হয়েছে। যারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় আনার জন্য জামায়াত ইসলামী, বিএনপি, হেফাজত সহ বিভিন্ন রাজনৈতিক দল, পাশাপাশি তার যে দীর্ঘদিনের কর্মস্থল চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি, অর্থাৎ তার যে আদালত প্রাঙ্গণ থেকে তার সহকর্মীরাও কিন্তু সেটির আবেদন জানাচ্ছেন, অর্থাৎ এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন এবং যারা জড়িত তাদের গ্রেপ্তারের কিন্তু দাবি জানাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন যে এই তার যে জানাজা, সেই জানাজাকে ঘিরে তার সহকর্মীরা এখানে আসছেন। পাশাপাশি তার যে মরদেহ এখানে রাখা হয়েছে সেই মরদেহ তারা দেখছেন এবং তার যে দীর্ঘদিনের সহকর্মীরা আছেন তারা এই হত্যাকাণ্ডের নিন্দা জানাচ্ছেন। আপনি জানেন যে আজকে চিন্ময় কৃষ্ণ দাসের যে জামিন শুনানি সেটি আজকে দ্বিতীয় দফায় হওয়ার কথা ছিল, কিন্তু তার হত্যাকাণ্ডের ঘটনায় আইনজীবী সমিতি তাদের আদালতের যে সমস্ত কার্যক্রম সেটি তারা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা দেখেছি চট্টগ্রাম আদালত পাড়ায় এক ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বলয় তৈরি করা হচ্ছে। কয়েক স্তরের নিরাপত্তা, সেনাবাহিনী, পুলিশ, বিজিবির নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। কিন্তু কয়েকজন বিচারককে আমরা আসতে দেখেছি, অর্থাৎ বিচারকদের আসতে দেখছি, কিন্তু বিচারিক কার্যক্রম হবে কিনা সেটি নিয়ে সংশয় আছে। যেহেতু আইনজীবীরা সেটি বর্জন করেছেন, সেটি নিয়ে এক ধরনের সংশয় রয়েছে বিচার কাজ আসলে হবে কিনা। তো আইনজীবীরা যেহেতু ঘোষণা দিয়েছেন সেটি আসলে বন্ধ থাকবে সব মিলে, সেটি বলা যেতে পারে। তো এর বিপরীতে যে আইনজীবী হত্যাকাণ্ডের যে ঘটনা, এই ঘটনায় আমরা যতটুকু জানতে পেরেছি যৌথ বাহিনী রাতভর চিরুনি অভিযান চালিয়েছে। এই অভিযানে চট্টগ্রামের কোতোয়ালি সহ আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে প্রায় 27 জনকে আটক করেছে। ইতিমধ্যে তাদেরকে কোতোয়ালি থানা হেফাজতে রাখা হয়েছে এবং পুলিশের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে তাদের যাচাই বাছাই চলছে। যারা এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত তাদেরকে আইনের আওতায় আনা হবে, সেটি কিন্তু পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তো এদিকে এই ঘটনার প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনেরও কিন্তু কর্মসূচি রয়েছে। পরবর্তীতে নিশ্চয়ই তার দ্বিতীয় দফার জানাজা এবং কর্মসূচির ঘিরে আরও যে বিস্তারিত তথ্য সেটি পরবর্তীতে জানানো যাবে। তো আপাতত এইটুকুনি ছিল আমার কাছে চট্টগ্রাম আদালত থেকে সবশেষ। মুজিবুল, আপনাকে ধন্যবাদ। এদিকে চট্টগ্রামে আইনজীবী হত্যার নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি এ হত্যাকাণ্ডের তদন্ত এবং যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণের নির্দেশ দিয়েছেন। দেশবাসীকে ধৈর্য ধারণ এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে অংশগ্রহণ থেকে বিরত থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তিনি চট্টগ্রামের সব ঝুঁকিপূর্ণ এলাকাসহ বন্দর নগরীতে নিরাপত্তা জোরদার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন। অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভারতের পররাষ্ট্র দপ্তর ভুলভাবে উপস্থাপন করছে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, এ ধরনের ভুল তথ্য ছড়ানো প্রতিবেশী দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সমঝোতার পরিপন্থী। আরও বলা হয়, ধর্মীয় কারণে নয়, চিন্ময়কে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহের মামলায় কারাগারে পাঠানো চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারকে ভুলভাবে উপস্থাপন করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়। চিন্ময়ের গ্রেপ্তার ইস্যুতে উদ্বেগ জানিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির জবাবে এমন কথা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের বিবৃতিতে বলা হয়, শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে ন্যায্য দাবি উপস্থাপনকারী ধর্মীয় নেতার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে গ্রেপ্তার করা হয়েছে, যা উদ্বেগের সাথে পর্যবেক্ষণ করছে দিল্লি। এর জবাবে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভুল তথ্যের পাশাপাশি ভারতের বিবৃতি দুই প্রতিবেশী দেশের বন্ধুত্বের চেতনার পরিপন্থী।
বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, চিন্ময় দাসকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে, ধর্মীয় কারণে নয়। এদিকে চিন্ময় দাসের মুক্তির দাবিতে পশ্চিমবঙ্গের বিধানসভায় বিক্ষোভ করেছে বিজেপির নেতাকর্মীরা। এ সময় তাকে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত অবরোধের হুমকি দেন রাজ্য বিজেপির নেতা শুভেন্দু অধিকারী। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাই কমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে। এছাড়া চিন্ময় ইস্যুতে দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রামে আইনজীবী হত্যাকাণ্ডে জড়িতদের 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তারের আলটিমেটাম দিয়েছে ইনকিলাব মঞ্চ। মঙ্গলবার রাতে রাজু ভাস্কর্যে জড়ো হয়ে দোষীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। চট্টগ্রামের এ ঘটনা সরাসরি অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জ জানিয়ে সমালোচনা করেন দায়িত্বপ্রাপ্তদের। সহিংসতার খবর আগে থেকেই আইনশৃঙ্খলা বাহিনী কেন জানালো না সেই প্রশ্নও তোলেন তারা। পরে মশাল মিছিল বের করে সংগঠনটি। এ সময় নিহত আইনজীবীর গায়েবানা জানাজা আদায় করেন শিক্ষার্থীরা। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও জেলার সাধারণ ছাত্র জনতা। বিক্ষোভ মিছিল করেছে রাজশাহীর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা। এ সময় চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচার দাবি এবং সংগঠনটি নিষিদ্ধের দাবি তোলেন বিক্ষোভকারীরা। একই দাবিতে বিক্ষোভ করেছে নাটোর ও পটুয়াখালীর সর্বস্তরের ছাত্র জনতা। জটিল কর কাঠামো, আমলাতান্ত্রিক জটিলতা, নীতির ধারাবাহিকতার অভাবসহ 7 কারণে বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী নয় জাপানিরা। মঙ্গলবার বিকেলে ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত এক সেমিনারে বাংলাদেশের বিনিয়োগের প্রতিবন্ধকতা তুলে ধরেন বিদেশি বিনিয়োগকারীরা। সংকট সমাধানে তাগিদ দেন ব্যবসা বাণিজ্যের সব ক্ষেত্রে আন্তর্জাতিক আইন চর্চার। এ সময় নিয়মের মধ্যে থেকে সব সংকট সমাধানের আশ্বাস দেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত। বর্তমানে ৩৩৮টি জাপানিজ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে, তবে এর মধ্যে ৩৮% আর এদেশে ব্যবসা বাড়াতে চায় না। বাকিরা ব্যবসা বাড়াতে আগ্রহী হলেও জটিল করকাঠামো, আমলাতান্ত্রিক জটিলতাসহ নানা বাধায় তা স্বপ্নই থেকে যাচ্ছে। ফরেন ইনভেস্টর্স চেম্বার আয়োজিত সেমিনারে জেট্রোর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ বলেন, বিনিয়োগে 7টি বাধা দূর করা গেলে এদেশে আরও জাপানিজ কোম্পানি আসবে। সেমিনারে জানানো হয়, বাংলাদেশে ব্যবসা করা জাপানিজ প্রতিষ্ঠানগুলোর 70%ই মনে করে বিদেশি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ এদেশে নেই। এজন্য আন্তর্জাতিক শুদ্ধাচার চর্চার তাগিদ বিনিয়োগকারীদের। সস্তা শ্রমিকের কারণে বাংলাদেশ জাপানিজ বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় জায়গা। তবে এখানে সমস্যা হলো উৎপাদনশীল খাতে কাঁচামালের অভাব। মাত্র 28% কাঁচামাল স্থানীয়ভাবে পাওয়া যায়। এরপরও বিনিয়োগকারীরা এখানে আসতে চান, তবে এক্ষেত্রে বড় বাধা হলো বিনিয়োগ বান্ধব পরিবেশ এখানে নেই। এ সময় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জানান, বাংলাদেশ অদক্ষ শ্রমিক নির্ভর থাকতে চায় না। আমরা সস্তা শ্রমের দেশ হিসেবে থাকতে চাই না, বিনিয়োগে কঠিন শর্তারোপ করে এমন দেশও হতে চাই না, বরং আইনের মধ্যে থেকেই সরকার ব্যবসা সহজীকরণে চেষ্টা করছে। অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের ক্ষেত্রে মূলধনী যন্ত্রপাতি আমদানি কর প্রত্যাহারের উদ্যোগ আমরা এরই মধ্যে নিয়েছি। এছাড়াও এনবিআর ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে যত বাধা আছে আমরা পর্যায়ক্রমে তা দূর করব। বিনিয়োগ সংক্রান্ত সমস্যা সমাধানে কোনো তৃতীয় পক্ষ নয়, বরং আমি সবাইকে সরাসরি বিদায় আমন্ত্রণ জানাই। Where should I go if I land in Bangladesh? That is the BIDA office. বাংলাদেশে এখন পর্যন্ত বেসরকারি খাতে জাপানিজ বিনিয়োগ আছে $200 কোটি কম, যেখানে প্রতিযোগী দেশ ভিয়েতনামে এর পরিমাণ প্রায় $4,500 কোটি। মুস্তফা মাহবুব, ডিবিসি নিউজ, ঢাকা। বছরের প্রথম দিন নতুন সব বই হাতে পাচ্ছে না শিক্ষার্থীরা। কিছু পেতে লেগে যেতে পারে জানুয়ারির প্রথম সপ্তাহ। এবার বইয়ের মানের উপর গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি বলছে,
তড়িঘড়ি করে মানহীন বই শিশুদের হাতে তুলে দিতে চায় না তারা। এদিকে এবার পরিমার্জনে বেশ কিছু পরিবর্তন আসছে পাঠ্য বইয়ে। আওয়ামী লীগ সরকার পতনের পর পরিবর্তন আসে শিক্ষার্থীদের পাঠ্য বইয়েও। বিগত সরকারের নেয়া বিতর্কিত কারিকুলাম থেকে সরে আসার পাশাপাশি করা হয়েছে পরিমার্জনও। এরই মধ্যে পরিমার্জিত নতুন পাঠ্য বইয়ে স্বাধীনতার ঘোষক হিসেবে যুক্ত হয়েছে জিয়াউর রহমানের নাম, যুক্ত হয়েছে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শের-ই-বাংলা একে ফজলুল হক সহ পাঠ্য বই থেকে বাদ যাওয়া বিভিন্ন জনের ভূমিকা। একই সাথে যুক্ত হয়েছে ২৪-এর গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদ ও মুগ্ধের ভূমিকাও। এছাড়াও গণঅভ্যুত্থানের নানা বিষয় এবং শিক্ষার্থীদের গ্রাফিতিও স্থান পেয়েছে পাঠ্যপুস্তকে। শিক্ষা গবেষকরা বলছেন, এই পরিমার্জনের ফলে সার্বজনীনতা আসবে পাঠ্য বইয়ের বিষয়বস্তুতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে অবদান মুক্তিযুদ্ধে, সেটা অস্বীকার করবার বাংলাদেশের ইতিহাসে অন্তত সম্ভব নয়, কিন্তু তারা এটা করেছে। এখন সেইখানে আমি মনে করি যে সঠিক ইতিহাসটি যদি আসে তাহলে সেটা আমি মনে করি জাতির জন্য ভালো এবং মঙ্গলজনক। তবে সেক্ষেত্রে সকলের অবদানকেই স্বীকার করাটা আমি যুক্তিযুক্ত মনে করি। আমি কোনোভাবেই এটা রাজনৈতিক অতিরঞ্জন হিসেবে দেখতে চাই না, তাহলে শিক্ষা ব্যবস্থার আবারও ক্ষতি হবে, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য আবারও ক্ষতি ডেকে আনবে। কিছু ব্যক্তিকে অতি মানব করে তোলা কিংবা সরকারের উন্নয়ন প্রোপাগান্ডাকে এমনভাবে হাইলাইট করা যেখানে টেক্সট আর নাই, এটা প্রোপাগান্ডাতে পরিণত হয়েছে। এই জায়গাগুলো ধরুন যে শনাক্ত করা এবং সেগুলো যথাসম্ভব ইরেজ করা। বিগত বছরগুলোতে জানুয়ারির প্রথম দিনেই পালন করা বই উৎসব থেকে সরে এসেছে বর্তমান সরকার। তবুও বছরের শুরুর দিনই বই দিতে চান তারা, যদিও কিছু কিছু বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাতে লাগতে পারে আরও কয়েকদিন। ডিসেম্বরের ২০ তারিখের মধ্যে মনে করেন যে ৭০ ভাগ বই চলে যাবে, ডিসেম্বরের ২৫ তারিখের মধ্যে বাকি ২০ ভাগ বই যাবে, এবং জানুয়ারির প্রথম সপ্তাহ লাগতে পারে হয়তো বাকি ১০ ভাগ বইয়ের জন্য। কন্টেন্টের জন্য আমরা বেশি সময় পাই নাই, ২ মাসের মধ্যে আমরা যতটুকু করার পরিমার্জন করেছি। এনসিটিবি বলছে, বছরের শুরুতেই বই দিতে গিয়ে মানে ছাড় দিতে চান না তারা। শিক্ষাবর্ষের শুরুতে বই দিব, এটাও আমাদের প্রায়োরিটি, তবে এটা সেকেন্ড প্রায়োরিটি এই কারণে যে গুণগত মান ছাড়া, সারা বছর ধরে গুণগত মান ছাড়া বই যদি আমি দেই, ১ তারিখে বইয়ের উৎসব করার থেকেও সরকার সরে এসেছে এই কারণে যে আমার গুণগত মান নিশ্চিত করে বই দিতে হবে। সকল পরিমার্জন শেষে এরই মধ্যে পুরো দমে চলছে নতুন বই ছাপার কাজ। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। নিয়ম ভেঙে হোস্টেলে অবস্থান করা এক ছাত্রীর পক্ষ নেয়া বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিনকে সরকারি বিএম কলেজের ছাত্রীনিবাসে ৪ ঘণ্টা আটকে রাখা হয়। বনমালী গাঙ্গুলি ছাত্রীনিবাসে গতরাতে এমন ঘটনায় এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। যদিও আটকে রাখার কথা অস্বীকার করে সমস্যার সমাধান হয়েছে বলে দাবি করেন নাসরিন। শিক্ষার্থীরা জানিয়েছেন, ইতিহাসের শিক্ষার্থী অন্তুর অনার্স পরীক্ষা শেষ হওয়ার পরও হোস্টেল ছাড়েননি। এ নিয়ে বারবার নোটিশ দেওয়া হয় তাকে। কুষ্টিয়ায় সংস্কারের অভাবে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে ভেড়ামারা দৌলতপুর আঞ্চলিক সড়ক। সড়ক জুড়ে ১ কিলোমিটার পথ পাড়ি দিতেই নাভিশ্বাস ওঠে। কাদা আর জলমগ্ন থাকায় প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা। খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন। কুষ্টিয়ার ভেড়ামারা দৌলতপুর আঞ্চলিক সড়কের চিত্র এটি। সংস্কারের অভাবে রাস্তাটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে শিল্পনগরী আল্লাহর দরগা বাজার এলাকায় ১ কিলোমিটার এলাকা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত। রাস্তা এতই খারাপ যে আমাদের চলাচল করা খুব দুঃসহ হয়ে পড়েছে। বিশেষ করে বর্ষাকালে অত্যন্ত জলাবদ্ধতা তার সৃষ্টি হয়ে মানুষের ভোগান্তি এখানে চরম পর্যায়ে ওঠে। আজ ৩ বছর ধরে এই রাস্তার চরম বেহাল দশা। এই রাস্তা সংস্কারকরণের কোনো লোক আমরা সামনে দেখতে পাই না। দৌলতপুর থেকে কুষ্টিয়া জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে যোগাযোগের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী সাধারণকে। চরম সমস্যা ভাই, এর ভিতরে চলা টায়ার মায়ের যে সিঁড়ি ছুটি যাচ্ছে, গাড়ি ঘোড়া ভাঙি যাচ্ছে। আমাদের চলাফেরা করা প্রচুর কষ্ট, এত রাস্তা ভাঙ্গা যা বলার মতো না। সরকারের কাছে অনুরোধ, আমার এই রাস্তা দ্রুত আমার সংস্কার করে চলাচল ব্যবস্থা করে দেয়। দেরিতে হলেও নড়েচড়ে বসেছে প্রশাসন। উদ্যোগ নেওয়া হয়েছে মেরামতের, পাঠানো হয়েছে প্রস্তাবনাও। যেটা আমাদের উদ্যোগ আছে, আমরা এটা সংস্কারের জন্য একটা প্রস্তাবনা পাঠিয়েছি। প্রস্তাবনাটা অনুমোদন হলে কাজ করা হবে। মধ্যমেয়াদী একটা কর্মসূচির আওতায় আমরা এইচবিবি করার একটা পরিকল্পনা আছে, সেটা খুব শীঘ্রই হবে আশা করছি। দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ সড়কটি শিগগিরই চলাচলের উপযোগী হবে, এমন প্রত্যাশা এলাকাবাসীর।
ডিবিসি নিউজ ডেস্ক। হেমন্তের সকালে অপরূপ রূপ খেলা করে পাহাড়ে। কুয়াশার পর্দা ভেদ করে ভেসে বেড়ায় মেঘের ভেলা। ভোরের সূর্যের আলো হালকা লালচে রঙে ঝিলিক দিলেই শুরু জীবনযুদ্ধ। এর মাঝেও প্রকৃতির রূপ উপভোগ আর রসনা বিলাসেই পূর্ণতা মেলে মানব সত্তার। শীতের পরশ লাগছে গায়ে, উষ্ণতা বিলীন হয়েছে চুপিসারে। মেঘের ওরাওরি পাহাড়ে পাহাড়ে। কুয়াশার চাদর ভেদ করে আলগোছে মুখ তুলে রবির কিরণ জানান দিচ্ছে উপস্থিতি। ততক্ষণে মন ভিজেছে মিহি কুয়াশায়। সেই মায়া জড়ানো সকালে রাখালের ছোটাছুটি গরু ছাগলের পাল নিয়ে। আড়মোড়া ভেঙে শিশির ভেজা কাক ভরে ফসলের মাঠে কিষানের চাঞ্চল্যের আরম্ভ তখন থেকেই। হিমমাখা সকালে প্রাণ ভরে দেওয়া আবহাওয়া আর পাহাড়ি জনপদে শরীরচর্চার দৃশ্য চোখে পড়ার মতো। মেঘ এবং কুয়াশার হাতছানি। সকালবেলা মর্নিং ওয়াক করতে বের হই। এই শীতের সকালে মর্নিং ওয়াক করলে সারাটা দিন খুব সতেজ যাই। কুয়াশাচ্ছন্ন সকালে বলে হাঁটার মজাই আলাদা, তাই আমরা প্রতিদিন সকালে হাঁটতে বের হই। এত সব আয়োজনের সাথে পাহাড়ি পিঠায় জমে ওঠে রসনা বিলাস। কুয়াশা ঘেরা সকাল দিয়ে শুরু। দিনমান সমস্ত আয়োজনের পর বিকেল নেমে আসে ক্লান্ত অবসন্ন অবয়বে। তখন সবকিছু বড়ই নিস্তরঙ্গ। সন্ধ্যার পর অন্ধকার গ্রাস করার আগেই পথিক পৌঁছে যেতে চায় গন্তব্যে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। 2 মাসের যুদ্ধবিরতি শুরু হয়েছে ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হেজবুল্লার মধ্যে। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় স্থানীয় সময় ভোর 4টা থেকে এই বিরতি শুরু হয়েছে। চুক্তি অনুযায়ী ইসরায়েল লেবানন থেকে সব সেনা প্রত্যাহার করবে, আর হেজবুল্লাহ সীমান্ত এলাকা থেকে সরে গিয়ে লিটানি নদীর অপর প্রান্তে চলে যাবে।